গত ক্লাস পর্যন্ত আমরা পড়ছি হচ্ছে নর্মাল ফুলের জাস্ট স্তবকগুলো পড়ছিলাম। এখন আমরা কি পড়বো? আমাদের পড়াটা হবে হচ্ছে তোমার এই চিত্রটা, আজ কই গেল এই চিত্রটা, অর্থাৎ নিষেকটা কেমনে হয়, একটা বীজ কেমনে হয়। আমার কথা তো ক্লিয়ার? একটা ফুলের একটা বীজ কেমনে হয়, একটা বীজ থেকে একটা সম্পূর্ণ গাছ কেমনে হয়, এটা পরে পড়বো। আমরা জাস্ট আজকে পড়বো হচ্ছে যে এতটুকু পর্যন্ত, যে একটা পরাগরেণু আসলে আলটিমেটলি করেটা কি, আর একটা স্ত্রীস্তবক আসলে করেটা কি। তার আগে আমরা একটা চলো হচ্ছে ছোট একটা ভিডিও দেখবো। নিজে আমি হচ্ছে যে তখন আমার স্কুলে একটা ম্যাডাম ছিল, সবাই আমরা ওনাকে আমরা হচ্ছে বড় ম্যাডাম ডাকতাম। মানে উনি হচ্ছে আমার মতো একটু মোটা সোটা লম্বা লম্বা আছে, তো ওই জন্য ওনাকে ডাকতাম হচ্ছে আমরা বড় ম্যাডাম ডাকতাম। উনি হচ্ছে কীরকম করতো, ওনার সিস্টেম ছিল যে তুমি যদি পড়া শিখে না যাও, ফার্টিলাইজেশন ইয়েস, আমি এই ভিডিওটা দেখছিলাম। আচ্ছা, আমি আগে বলি কথাটা কি বলতেছিলাম। সেটা হচ্ছে যে তো উনি হচ্ছে কি করতো, পড়া পারলে বলতো যে লিখতে, না পারলে বলতো যে মাথা নিচু করে শুয়ে থাকতে। মানে ওনার সিস্টেম ছিল এরকম। আর মাল্টিমিডিয়া ক্লাসে নিয়ে যেত, এই তো এতক্ষণ পর অ্যাড হইতে পারছে। মাল্টিমিডিয়া ক্লাসে আবার লেফট নিছে, মাল্টিমিডিয়া ক্লাসে নিয়ে যেত, ভিডিও দেখাইতো, এইগুলোই করতো। পড়াশোনা জীববিজ্ঞান মানে এগুলোই পড়াইতো। আমি কি করছিলাম, আমি হচ্ছে যে ম্যামের যে ইয়াটা ছিল, পিডিএফটা ছিল, ওইটা হচ্ছে পিডিএফ বলতেছি, ম্যামের যে একটা প্যানড্রাইভের ড্রাইভ ছিল বা ওইখানে যে ভিডিওগুলো ছিল, আমি ওইগুলো সবগুলো হচ্ছে কপি করে নিয়ে আসছিলাম। তো এখানে এই ভিডিওটা পাইছিলাম, তখন এইটা দেখছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে একটু মনোযোগ ধরে শুনবি সবাই। আমি হচ্ছে স্ক্রিনের পাওয়ারটা আর একটু কষ্ট করে কেউ ওই যে গ্রুপে গিয়ে তৃষাকে রিপ্লাই দিয়ে যে তুমি রেকর্ড করিও, পরবর্তীতে ভাইয়া সিস্টেমটা দেখাই দিব। ও হচ্ছে ওইটা আনইনস্টল করে ইনস্টল করতে হবে অ্যাপসটা। In this module, you will learn about the process of fertilization in flowering plants. Fertilization in flowering plants is defined as the fusion of male gametes carried by pollens with a female gamete present in the ovule to form a different zygote which later develops into an embryo. It may be interesting to learn that the fertilization in plants is known as double fertilization, as two fusions occur in the embryo sac instead of one. These fusions are called syngamy and triple fusion. On reaching the stigma, the pollen grain containing two nuclei germinates to produce the pollen tube. The pollen tube grows down into the style, deriving nutrition from it. The generated nucleus and the vegetative nucleus of the pollen grain move to the lower end of the pollen tube. Here the generated nucleus divides mitotically into two male gametes or sperm. The vegetative or tube nucleus of pollen grain is responsible for the growth of pollen tube. The vegetative nucleus degenerates after reaching the ovule. The pollen tube at this stage with a vegetative nucleus and two male gametes grows down into the ovary. The entry of the pollen tube into the ovule through the micropyle, chalaza or integument is known as porogamy, chalazogamy and mesogamy. জাস্ট এতটুকু ভিডিও দেখলে হয়েছে। এখন আমি একটু মুখে বলে কি হয় এখানে, তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। এই যে পরাগধানী আছে, এরা যারা ভিডিওটা দেখতে চাস আমি পরে লিঙ্ক দিয়ে দিব আবার। এই পরাগধানীতে কতগুলো পরাগরেণু থাকে, এই পরাগরেণুগুলো হচ্ছে উদ্ভিদের এখানে পতিত হয়। তো পতিত হওয়ার পর এই ধর এখানে পরাগরেণুগুলো পতিত হয়েছে, দেখ এখানে 5টা মতো দিছে। এর মধ্যে আমি একটাকে ফোকাস করব। এই একটা হচ্ছে লম্বা হইতে 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 আমাদের যে গর্ভাশয় আছে, গর্ভাশয়ের একটা কোষের ডিম্বক বলি, এটার ভিতরে প্রবেশ করবে, এখানে অনেক কিছু হবে।
এখানে এই যে লম্বা হইতে হইতে এটা আসলো, আসার পর এখানে ভিতরে প্রবেশ করছে, এখানে অনেক কিছু হবে। আমরা হচ্ছে এখন পুরো প্রসেসটা ডিটেলসে পড়বো। এখন তো তুমি বুঝো নাই বা অনেকে বুঝছো অনেকে বুঝো না, আমি আগে থেকে বুঝাই দেওয়ার কারণ, দেখানোর কারণ হচ্ছে কি যেন আগ্রহ জন্মে যে আসলে এখানে হয়েছেটা কি। তাহলে আমরা হচ্ছে যে মূল পড়ায় আজকের পড়াটাতে যাই। আবার যদি এখানে ছবিটা দেখাই আমি, সেটা হচ্ছে যে এই যে কি হয় এখানে এই পরাগ রেণুগুলো, পরাগ রেণু স্ট্রিকেশর বা এখানে যে গর্ভমুণ্ড আছে এখানে পতিত হবে। এখান থেকে এগুলো নালীর মতো সৃষ্টি করে করে গর্ভাশয়ের মধ্যে এরকম কতগুলো কি থাকে, কোষ থাকে। এগুলোকে আলাদা আলাদা করে একটা একটাকে ডিম্বক বলি আমরা, একটাকে ডিম্বক বলি। এই ডিম্বকের মধ্যে যে কোনো একটাতে প্রবেশ করে এখানে অনেক কিছু হবে, অনেক কিছু হয়ে বীজ হবে, বীজ থেকে হচ্ছে একটা বড় একটা গাছ হয়ে যাবে। এতটুকু তো ক্লিয়ার যে ভাই এরকম একটা প্রসেস হয় যেখানে এটা লম্বা নিউক্লিয়াসের মাধ্যমে যায়, গিয়ে এখানে প্রবেশ করে, এখানে কিছু কিছু হয়, কিছু হওয়ার পর এখানে বীজ হয়, এটা বীজ থেকে একটা গাছ হয়। ভেজিটেটিভ নিউক্লিয়াস আমি আগে এতটুকু পর্যন্ত বল, ভেজিটেটিভ নিউক্লিয়াস পরে, এতটুকু ভেজিটেটিভ নিউক্লিয়াস ওদের লাগবে না। এবং এতটুকু বুঝতেছ কিনা বলছে ভাই, আমাদের পড়ার মূল বিষয় হচ্ছে এই যে এটা থেকে কেমনে এখানে আসে আর এখানে আসলে কি হয় এটা জানো। তারপর এইখানে নিষেক হওয়ার পর কি ঘটবে এটা আজকের পড়া না, নিষেক হওয়ার পর কি ঘটবে এটা আজকের পড়া না, এটা হচ্ছে আগামীকালের পড়া। তা আমরা হচ্ছে শুরু করি। প্রথমে আসে হচ্ছে যে একটা পরাগ পুংস্তবকের এখানে যে পরাগথলি থাকে, পরাগথলিটাকে আমি জুম করে দেখতেছি। জুম করে যখন দেখি পরিণত পরাগ ধানীগুলো দেখতে কীরকম, এগুলো হয় হচ্ছে এরকম 4টা ঘর বিশিষ্ট। অর্থাৎ এই যে একটা, এটা দিয়ে দেখাবো, এটা দিয়ে 1 2 3 4। কিন্তু এসএসসির জন্য এই 4টা লাগবে না, এসএসসির জন্য লাগবে হচ্ছে কি এই পরাগধানীতে বা পরাগথলিতে কতগুলো ছোট ছোট কি থাকে, পরাগ রেণু থাকে, ছোট ছোট পরাগ রেণু থাকে, পরাগ রেণু থাকে, পরাগ রেণু থাকে। তো একটা পরাগ রেণু থেকে আসলে কিভাবে শুক্রাণু বা নিউক্লিয়াসগুলো সৃষ্টি হয়, এটাই হচ্ছে কি আমাদের বইয়ে হেডলাইন দিছে কি, এবং এটা সিকিউতে আসে ছবি সহ, দুইটাই সিকিউতে আসে ছবি সহ। এটাও ঘ নাম্বারে আসে, এটাও ঘ নাম্বারে আসে। দুটোটা সিকিউ ছবিটা আঁকতে পারলে আর জিনিসগুলো বুঝতে পারলে বানায় লেখা যাবে। ছবিটা আঁকতে পারতে হবে, জিনিসগুলো বানায় লেখা যাবে যদি বুঝি, না বুঝলে তো মুখস্থ লিখতে হবে। আমি তো বুঝি নাই তখন, খালি মুখস্থ করছিলাম। এবং তোদের তারপর দেখাবো হচ্ছে এইচএসসিতে হুবহু এই পড়াগুলোই আবার আসে, হুবহু এইচএসসিতে এই পড়াগুলো আবার আসে। তাহলে আমরা যাই, প্রথমত আমরা হচ্ছে যে একটা পরাগ রেণুকে আমরা হচ্ছে একটা পুংস্তবক আঁকি। আমরা একটা পুংস্তবক, এখন এইটা একটা পুংস্তবক, ধর এটা একটা পুংস্তবক আমি আঁকলাম। এখানে শত শত কি আছে, পরাগ রেণু আছে। এটা অনেক ইম্পর্টেন্ট হয় না, এটা এত ইম্পর্টেন্ট না, সবগুলো আমি ইম্পর্টেন্ট না এগুলো এখন বলতেছি। আমার আগে ক্লাস বুঝ, সিকিউ এমসিকিউর জন্য তো আলাদা ক্লাস নেব, তখন তো দেখাবো আসলে কোনটা ইম্পর্টেন্ট না। ওইগুলো এখন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আগে বোঝা। আমি এই জন্য বলি না যে সিকিউর জন্য কোনটা গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য কোনটা গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ আমি এখানে বলি না। কেন, আমি সিকিউ আলাদা ক্লাস নিব, এমসিকিউ আলাদা ক্লাস নিব, ওগুলো কি জন্য নেব? এখানে অনেকগুলো কি থাকে, এখানে ছোট 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 অনেকগুলো পরাগ রেণু থাকে, এগুলো সংখ্যা অনেকগুলো হইতে পারে। তো আমি এখান থেকে একটা পরাগ রেণুকে কি করব, জুম করে দেখব। একটা পরাগ রেণু, ধর এটা পরাগ রেণুগুলো আমি আঁকলাম এমনি সুন্দর করে দেখার জন্য, এগুলো কাটা কাটা যুক্ত হয়, স্পাইক থাকে। ওয়ালাইকুম আসসালাম। এগুলো হচ্ছে এরকম কাটা কাটা যুক্ত হয়, স্পাইকের মধ্যে থাকে। এর মধ্যে এটাকে আমি কি করবো, একটা ছুরি নিব। ধর একটা ছুরি নিলাম, এখানে তো ছুরি নাই, আমি ভুলে গেছি একটা ছুরি ডাউনলোড করে নিতে। ধর আমি ছুরি দিয়ে এটাকে কিভাবে কাটবো, ধর এটাকে রেখে এইভাবে কাটলাম। কাটার পর আমি পাশ থেকে দেখবো, এটাকে আমি পাশ থেকে দেখার সময় দেখবো হচ্ছে কি, তোর এখানে হচ্ছে এগুলো পাশের যে দেওয়ালটা, ওর যে দেওয়াল আছে। আচ্ছা রিক্যাপ করতাম, আচ্ছা দাঁড়া, রিক্যাপ হচ্ছে যে আমি একটা পুংস্তবক নিছি। পুংস্তবকের এটাতে আমরা কি বলি, পরাগ ধানী বা পরাগথলি। এখানে অনেকগুলো ছোট ছোট কি থাকে, পরাগ রেণু থাকে। তা আমি একটা পরাগ রেণু নিলাম, এটা একটা পরাগ রেণু, ওই যে লাল লাল যেগুলো দেখতেছো সেরকম একটা নিলাম। এটাকে নিয়ে আমি মাঝখানে কাটলাম। কাটার পর যখন আমি পাশ থেকে দেখবো, আমি কি করি, আমরা আপেল কাটি না, কাটার পর ভিতরের জিনিসটা দেখি না, আমরা কমলা কাটি, আপেল কাটি, পেঁপে কাটতেছি। একইভাবে আমরা
কি করব, এগুলোকে কাটবো। এখন এটা একটা কি পরাগরেণু, এটা একটা কোষের মতো। 239 পৃষ্ঠার আশপাশ করে দেখ। এখন এটাকে বলা হয়, পরাগরেণুটাকে বলা হয়, সবাই এটা লিখবি যে পরাগরেণু, এটাকে বলা হয় হচ্ছে পুং। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে যে আমরা লিখি পুং গ্যামিটোফাইট, গ্যামিটোফাইটের প্রথম কোষ। আরে গাইডের পেজ কি করা, বইয়ের কাছে দেখো। গেমিট শব্দের অর্থ কি? গেমিট শব্দের অর্থ কি? গেমিট শব্দের অর্থ কি দেখি বলতো, কে বলতে পারবে গেমিট শব্দের অর্থ কি? জননকোষ না, জননকোষকে গ্যামিট বলে। আর ফাইট শব্দটা আসছে কি থেকে? ফাইট শব্দটা আসলে উদ্ভিদকে বোঝায়। তাহলে আমরা পড়তেছি এমন একটি জননকোষ যেটা উদ্ভিদের পুরুষের, বুঝতে পারছো? তাহলে আমরা আসলে আজকে পড়তেছি প্রথম টপিকটার নামটা, হেডলাইনটা যদি আমি এখন দিয়ে ফেলি তাহলে কি বলবো? পুং গ্যামিটোফাইটের উৎপত্তি। বুঝতে পারছস? এখানে প্রত্যেকটা শব্দ বুঝতে পারছস? পুং মানে পুরুষ বুঝাইছে, গ্যামিট মানে জননকোষ বুঝাইছে, ফাইট শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদের বুঝাইছে, উৎপত্তি মানে উৎপত্তি, উদ্ভিদ পুরুষ উদ্ভিদের বা পুরুষ গ্যামিটোফাইটের উৎপত্তি। আমরা এখন কি করতেছি? আমরা হচ্ছে পুংয়ের স্তবক নিছি, তো পুরুষ তো অবশ্যই পুরুষের পুং গ্যামিটোফাইটের উৎপত্তি কিভাবে বলতেছি, তো এটা আমরা একটা পুংয়ের স্তবক নিলাম, এখান থেকে একটা পরাগরেণুকে আমরা দেখলাম, এটাকে কাটে স্লাইস করে আমরা একটা বড় জুম করলাম, একটা আপেলের মতো, বা আমরা যে আপেল কাটলে বাইরে থেকে দেখি এর মধ্যে কি থাকবে, এটার মধ্যে একটা কি থাকবে, এটার মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে। কি থাকবে? এটার মধ্যে হচ্ছে এভাবে না, এটা হচ্ছে আমরা আসলে এভাবে দেখানো উচিত হবে না। প্রথমত সেটা পড়া যায় বায়া, সেটা কি কি লিখছস? এখন এটার থেকে আমাদের বইয়ে স্পষ্ট করে ছবিটা দেয় নাই। ধর একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, আমি নিউক্লিয়াসটা কি কালার দিব? এই কালার দিব, এই কালার দিব, ঠিক আছে? এত কি প্রশ্ন করছ আমি বুঝলাম না। এক্সাম্পল, তোরা কি আমার ক্লাসে মনোযোগ দিচ্ছস নাকি কথা বলতেছস নিজেরা নিজেরা? না ভাইয়া, ও বলতে যে আপেলের মধ্যে কি করে নিউক্লিয়াস থাকে, তো আপনি তো এক্সাম্পল হিসেবে বলছেন না। কিসে কিসে? আপনি যে বললেন ওই যে পরাগরেণুটা বিভাজিত হয়ে যায়, পাশ থেকে একটা নিউক্লিয়াসটা হচ্ছে আপেলের মতো, মানে আপেলকে কাটলে যাকে দেখা যায়। না 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 না, আমি এই জিনিসটাকে যে কাটার পর কিভাবে দেখতেছি এটা বোঝানোর জন্য। আমি একটা মোসাম্বিকে কাটলে মাঝখানেগুলোকে দেখলে কি করব? এটাকে ঘুরাই নিব না, ওইটাকে করতেছে আর কি। সমস্যা নেই, দেরি আসছে সেটা না। আচ্ছা দেখ, এখানে বই আসলে গুলাই ফেলছে তোদের বইয়ে। একটা জায়গায় দিছে চিত্র একরকম, আর একটা দিছে চিত্র একরকম। দেখো আমি যদি এখানে যাই, চিত্রটা এখানে দিছে হচ্ছে কি একটা পরাগরেণু, এখান থেকে দুইটা নিউক্লিয়াস বিভাজিত করে দিছে। কিন্তু আবার যদি আমি 2 পৃষ্ঠা পরে যাই, এখানে কি হচ্ছে কি চারটা দিছে, আবার এখান থেকে আবার একটাকে এক্সাম্পল দিছে। এইটা তো আমাদের আসলে রিয়েলটা পড়তে হবে। রিয়েলটা কি? রিয়েলটা হচ্ছে যে পরাগ রেণুগুলো বা পরাগ মাতৃকোষটা আসলে কিরকম। আমি আসলে ইয়াটা পড়াই, যেটা মূলটা দরকার এটা পড়াই। ভুলাই ফেলছে, চিত্রটা এখানে দিছে একরকম, পেছনে দিছে একরকম। ওই 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 এটা তো হবে না। আচ্ছা নিচে আঁকতেছি, এগুলো সবাই লিখছস তো? প্রথম আসি আমরা একটা জাস্ট ছবিটা নিই, আমরা ওই ছবিটা নিই। কোন ছবিটা? কোন ছবিটা? এই ছবিটা নিই, এই ছবিটা নিচ্ছি। কপি কপি
পি। আজকের ক্লাসটা একটু কেমন জানি লাগতেছে, কেন ওই যে শুরুতে সমস্যা হয়ে গেছিল একটা, এই জন্য। দেখ, একটা পরাগরেণু যদি আমি কি করি, একটা পুংস্তবকের পরাগধানীটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে একটা পরাগধানী। এই জিনিসটা হচ্ছে কি, পুরোটা একটা পরাগধানী। এটাকে যখন আমরা কাটবো, এটাকে যখন আমরা কি করব, এভাবে কাটবো, এভাবে কাটবো। কাটলে দেখ কয়টা দেখতেছিস, 1 2 3 4 এভাবেই থাকে। এভাবেই আমি শুরুতেই বলছিলাম যে একটা পরিপূর্ণ পুংস্তবকের পরাগধানীতে এরকম 4টা করে থাকে। এই 4টার মধ্যে যেগুলো ছোট 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 দেখতেছিস, এগুলোর নামই হচ্ছে কি, পরাগরেণু। এতক্ষণ বাদে একদম ক্লিয়ার বুঝাইতে পারছি, সবাই বুঝছস তো? আমি যদি একটা এইরকম একটা পুংস্তবক নিই, আমি আরো সুন্দর করে দিই, এরকম যদি পরাগস্তবক নিই বা পুংস্তবক নিই, এটাকে যখন জুম করব, এখানে হচ্ছে 4টা ডিপার্টমেন্ট বা 4টা পার্ট পাবো। 4টা পার্টের মধ্যে ছোট 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 করে রেণুগুলো থাকবে। এখন আমি কি করব, একটা রেণুকে আমি জুম করে নিলাম। এই যে একটা রেণু, এইটা একটা রেণু, এইটা একটা রেণু। আমি বড় করতেছি আস্তে আস্তে, সবাই যেন বুঝোস। মানে আমি একটা রেণুকে হচ্ছে অনেক বড় করে দেখব, অনেক বড় করতেছি এই রেণুটাকে। বড় করার পরে এখানে হচ্ছে কিছু এরকম দিলে দিতে পারি, কাটার মতো বা সাদা সাদা দিয়ে, এগুলো হচ্ছে জাস্ট সুন্দর করার জন্য। দিলে দিতে পারো, না দিলে নাই। এটা কালারটা আসলে ওই কালার দিলেই মানাইতো, কিন্তু এখন মানাচ্ছে না, সাদা দিলে মানাইতো। ঠিক আছে, সবাই এতটুকু তো বুঝছো যে আসলে পরাগরেণুটা কই থাকে। আমরা তো পড়াশোনা করে চলে যাই, কিন্তু আসলে কই থাকে, কেমনে থাকে, এগুলোই জানি না। আমরা যখন একটা পুংস্তবকের পরাগধানীটা কাটবো, তখন আমরা 4টা পার্ট পাবো। এই 4টা পার্টের মধ্যে হচ্ছে এই পরাগরেণুগুলো ছোট ছোট করে অবস্থান করে। তো আমি একটাকে নিলাম, নিয়ে এটাকে এখন কি করব, কাটবো। এটাকে যখন কাটবো, এটাকে কাটার পরে আমরা কি দেখতে পাবো, এটা যখন আমরা কাটবো, এটাকে যখন আমরা কাটবো, এটার মধ্যে আমরা এই যে এটা সুন্দর করে রাখলাম, এর বাইরে হচ্ছে যে এরকম থাকবে। এখন এর মধ্যে যখন ওরা আগে থেকে, এটা আসলে আগে থেকে কি হয়ে থাকে, এই যে এটার নাম হচ্ছে কি, এর মধ্যে আমি একটাকে যখন নিলাম, এটার নাম হচ্ছে পরাগ রেণু বা পরাগ, যেহেতু ও মা, এই জন্য এটাকে আমরা বলবো পরাগ মাতৃকোষ, পরাগ মাতৃকোষ। এখন এটাকে হচ্ছে, এটা কি করবে, এটা হচ্ছে তোমার আমাদের বইয়ে পেছনের দিকে ছবি চিন্তা করলে একরকম ছবি, সামনের দিকের ছবিটা চিন্তা করলে একরকম ছবি। তাহলে এটা থেকে আমাদের ধর এখানে একটা কি আছে, একটা নিউক্লিয়াস বিশিষ্ট আছে, নিউক্লিয়াস বিশিষ্ট। এখন বলতো উদ্ভিদের দেহকোষ কি N নাকি 2N? দেখি বল, উদ্ভিদের দেহ কি N নাকি 2N? 2, এই N করতে, উদ্ভিদ কি নিম্ন শ্রেণী নাকি? উদ্ভিদ আমাদের মতো উন্নত 2N। তো জাইগোট 2N হল উদ্ভিদ কেন N হবে না? উদ্ভিদের দেহকোষ 2N, তো দেহকোষ যেহেতু 2N, তার পরাগ মাতৃকোষটাও কি 2N। বুঝা গেল? বুঝা গেল কিনা, বুঝা গেল কিনা বল? তার পরাগ দেহকোষ না, উদ্ভিদের দেহকোষ কেন হয়? উদ্ভিদ কি নিম্ন শ্রেণীর জীব নাকি? উদ্ভিদ কি নিম্ন শ্রেণীর জীব? নিম্ন শ্রেণীর জীব কারা? নিম্ন শ্রেণীর জীব হচ্ছে তোর ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো, শৈবাল, ছত্রাক, ফারজানা, নিপা। আচ্ছা আমি আবার বলি, আমরা নিজেরা তো উন্নত জীবের ক্ষেত্রে 2N বিশিষ্ট হয়। তো আমরা যেমন উন্নত জীব, উন্নত প্রাণী, উদ্ভিদ হচ্ছে উন্নত জীবের মধ্যে পড়ে, এই জন্য তাদের দেহকোষটাও কি হবে 2N বিশিষ্ট। আচ্ছা তাহলে 2N, ওর দেহটা যদি 2N বিশিষ্ট হয়, এটা কি তার দেহের পার্ট না? পুংস্তবক তো দেহেরই পার্ট। তো পুংস্তবকের মধ্যে যা থাকবে তাও 2N বিশিষ্ট হবে না। এই জন্য পরাগরেণু বা পরাগ মাতৃকোষটা আসলে কি আচ্ছা পরাগরেণু না লিখে আমরা পরাগরেণুটা বললে আসলে ভুল হবে। পরাগরেণুটা না লিখে আমরা জাস্ট পরাগ মাতৃকোষটাকে টার্গেট করি, নাহলে তোদের বইয়ে গুলাই ফেলছে। এখন আমি যদি তোদের নিজের ইয়াটা পড়াই, পরীক্ষায় গিয়ে ভুল লিখবি ঠিকই, কিন্তু স্যাররা মনে করবে ভুল। তাহলে পরাগ মাতৃকোষ, এই পরাগ মাতৃকোষ হচ্ছে কি করে 2N বিশিষ্ট। এখান থেকে হচ্ছে কি সৃষ্টি হয়, 4টা কোষ সৃষ্টি হয়। কয়টা কোষ?
4টা কোষ, 1 2 3 4। তাহলে এগুলো কত n বিশিষ্ট হবে? n বিশিষ্ট। এগুলোকে বলা হয় আলটিমেটলি পরাগরেণু। তাহলে আমরা পরাগ মাতৃকোষ লিখলাম, পরাগরেণু লিখলাম। পরাগরেণু কত n বিশিষ্ট? শুধু n বিশিষ্ট। এখন এইখান থেকে সবাই যখন বই খুলছস না তোরা, এইখান থেকে আমাদের বইয়ে পড়াটা শুরু করছে। এখান থেকে আমাদের বইয়ের পড়াটা শুরু করছে পরাগরেণু থেকে। দেখ আমি কিন্তু ক্লিয়ার করে দিছি, আমাদের বইয়ে শুরুতে লিখছে একরকম, শেষে লিখছে একরকম। যদি বইয়ের পরাগ মাতৃকোষের উৎপত্তিতে যায় তখন যে ছবিটা দিছে এটা আসলে এটা না, এরা শুরু করছে এই জায়গা থেকে। কিন্তু আমাকে তো জানতে হবে আসলে পরাগরেণুটা আসছে কোত্থেকে। আমরা যদি একটা পরাগধানীকে কাটার পরে মাঝখানে যেগুলো থাকে এগুলোকে আমরা বলি পরাগ মাতৃকোষ। কেন? ওইখান থেকে আলটিমেটলি কি সৃষ্টি হবে? আমার তো পুরাতন বই 240 পৃষ্ঠার দিকে, পরাগ মাতৃকোষ থেকে আসলে পরাগরেণুটা সৃষ্টি হবে। এন্ড পরাগ মাতৃকোষটা কত n বিশিষ্ট? 2n বিশিষ্ট। এই যে এগুলোই হচ্ছে পরাগরেণু। আমাদের বইয়ে ছবিটা শুরু করছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে সৃষ্টি করছে। আমাদের বইয়ের ছবিটা আসলে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে শুরু করছে। তাই তোরা গুলাবি না, ওই জায়গাটা আর এই জায়গা নিয়ে গুলাবি না। আমি বারবার বলতেছি এই জিনিসটা, আসলে এই জিনিসটা নিজেরও আমার কনফিউশন লাগছে, আমার নিজেরও কনফিউজ ছিল এই জিনিসটা, যে বই আসলে শুরু করছে কোন জায়গা থেকে। বই শুরু করছে পরাগরেণু থেকে। পরাগরেণু কত n বিশিষ্ট? এখন আমরা বইয়ে যাই, যে কথাগুলো লিখছে এগুলো উল্টাপাল্টা কথা লিখছে। দেখ লিখছে পরাগরেণু পুং মাতৃকোষের পুংগ্যামিটোফাইটের প্রথম কোষ। ঠিক আছে, পরাগ মাতৃকোষটি মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য পরাগকোষ সৃষ্টি করে। এই যে পরাগ মাতৃকোষের ছবি এখানে দেয় নাই, দিছে? এখানে দিছে? দেয় নাই। তাহলে আমার হচ্ছে পরাগ মাতৃকোষটা আমি এখানে আঁকি দিলাম। এখানে পরাগ তোদের আছে বইয়ে এই ছবিতে? এইখানে কি না, এখানে স্পষ্ট কিনা বল, এখানে এই ছবি। তাহলে আমাকে ছবিটা দিস তো। আমি আসলে আমার সালের যে বইটা, ওই বইটাই আছে আমার কাছে, তোদের নতুন বইটা তো নাই, এই জন্য। ঠিক আছে, এখন এই জিনিসটা তো ক্লিয়ার, তাহলে তো ভালো। তাহলে প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন, পুংগ্যামিটোফাইটের প্রথম কোষ কোনটি? প্রথম পরাগরেণু। পরাগরেণু কোত্থেকে সৃষ্টি হয়? পরাগধানীর কোনটা থেকে? পরাগধানী থেকে সৃষ্টি হয়তো জানলাম। পরাগধানীর কোন কোষ থেকে? পরাগ মাতৃকোষ থেকে। তাহলে আমরা হচ্ছে এই যে এখান থেকে কয়টা পরাগরেণু পাইলাম? বুঝি নাই। অপত্য, হ্যাঁ এটা পরাগকোষ। সবাই তো তাহলে লিখে ফেল, যেহেতু প্রশ্নটা আসছে তোর মনে, লিখে ফেলি। সবাই বইয়ে লিখে ফেল, এটা পরাগকোষ আর পরাগরেণু একই জিনিস। এটা লিখে ফেল যেহেতু প্রশ্নটা আসছে। এখন বলছে হচ্ছে কোথায়, প্রথম আরেকটা প্রশ্ন, যে পরাগরেণুর অঙ্কুরোদ্গমন শুরু হয় কোথায়? বলতে হবে কোথায়? স্থানটা কোথায়? স্থানটা হচ্ছে কোথায়? এই যে পরাগথলি, এখানেই চলে সবকিছু। কোন জায়গায় চলে? এটার নাম কি? বুঝলাম, এটার নাম পরাগথলি বা পরাগধানী। এটা শুরুতে থাকার কোনো বিষয় না। আমি জাস্ট আজকের ক্লাসটা একটু বোরিং টাইপের, বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নাই। মানে বইতেই নিজেই গুলাই ফেলছে, আমরা কিছু করতে পারতেছি না। আচ্ছা দেখ, পরাগথালিত অবস্থায় পরাগরেণুর কি ঘটে? অঙ্কুরোদ্গমন ঘটে। এখন সব কিছু বুঝবি। ওকে, আমরা এখন জাস্ট নতুন একটা পৃষ্ঠায় যাই, পৃষ্ঠায় গিয়ে পড়ানোটা এখন বুঝবি সবাই। আমরা এখন হচ্ছে বইয়ের, আমার আসলে বইয়ের ফিগারটা আমার এরকম ছিল যে আমি জানি না যে তোদের বইয়ের ফিগারটা অন্যরকম ভাবে দেয়া। তাহলে প্রথমে আমি একটা পরাগরেণু আঁকলাম,
এখানে ভিতরে কি আছে, এখান থেকে আছে আমি ভেতরের পার্টটা দেখতেছি, এখানে ভেতরের পার্টটা দেখতেছি, এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউক্লিয়াস ছিল। এটা থেকে এই আবার এই ছবিটা স্কিপ করছে যে একটা নিউক্লিয়াস থেকে কিভাবে দুইটা হয়েছে, এটা স্কিপ করছে। এখানে কয়টা নিউক্লিয়াস হবে, দুইটা নিউক্লিয়াস। কয়টা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস। আচ্ছা একটু কষ্ট, একটু দাঁড়া, একটু 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 দাঁড়া। সেটা হচ্ছে যে আমি একটা নিউক্লিয়াস বানাইনি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস হিসেবে আমরা কল্পনা করবো এখন থেকে, ঠিক আছে? আমরা হচ্ছে এটাকে এখন নিউক্লিয়াস হিসেবে কল্পনা করব। তাহলে এটা হচ্ছে যে একটা নিউক্লিয়াস, একটা এটা ছিল একটা নিউক্লিয়াস, একটা থেকে এখন কয়টা হবে, দুইটা হয়েছে। এখন বলে এখানে কোন বিভাজন ঘটবে, মিওসিস না মাইটোসিস? মিওসিস। কেন মিওসিসকে একটা থেকে দুইটা হয়? আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখানে যাই, এখন দেখি বল এখানে কোন বিভাজন হয়েছে, এখানে মিওসিস। তাহলে প্রশ্ন, পরাগ মাতৃকোষ থেকে পরাগরেণু সৃষ্টিতে কোন ধরনের বিভাজন হয়? মিওসিস। মিওসিস কোষ বিভাজন। কি 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 আচ্ছা তুই বুঝ না, আমার কথাটা বুঝ। পরাগধানীতে যখন পরাগ মাতৃকোষে থাকে, ওখান থেকে যখন আমি অ্যান বিশিষ্ট পরাগরেণু তৈরি করি, তখন তো মিওসিস ঘটে। কিন্তু এরপর এটা তো এখন কত, এটা অ্যান বিশিষ্ট, এটাও অ্যান বিশিষ্ট। এখন এটা থেকে আমি হাফ এন করতে পারবো? হাফ এন বলে কোনো কথা আছে? এখানে কোন বিভাজন হবে এখন বল? একটা থেকে যখন দুইটা হয় তখন আমরা বলি মাইটোসিস। এর দুইটা থেকে একটা হলে মিওসিস। দুইটা থেকে একটা হয় নাকি একটা থেকে চারটা হলে মিওসিস? একটা থেকে দুইটা হলে মাইটোসিস, একটা থেকে। এখন এর মধ্যে কি হবে, আমি আরগুলো আঁকতাম না, এখানে বাইরে যে সুন্দর করে দিছে বইয়ের, এগুলো তোরা সুন্দর করে আঁকিস, ঠিক আছে? কোষঝিল্লি বা প্রাচীর যেগুলো আছে এগুলো সুন্দর করে তোরা আঁকিস। আমি হচ্ছে জাস্ট ফ্লো চার্টটা আঁকিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কি, এখন এখানে যে দুইটা নিউক্লিয়াস ছিল, দুইটা নিউক্লিয়াসের মধ্যে ওই যে তুই জিজ্ঞেস করছস ভেজিটেটিভ নিউক্লিয়াস, তারপর আরেকটা কেন কি ছিল, এগুলো দরকার নেই আমাদের যতটুকু দরকার সেটা। এর মধ্যে এই নিউক্লিয়াসটাকে বলবো হচ্ছে জনন কোষ, জনন নিউক্লিয়াস। আর এটাকে বলবো নালিকা নিউক্লিয়াস। আচ্ছা এখন কেন নালিকা বলবো, কারণ হচ্ছে প্রথম কোষটাই আসলে উদ্ভিদের জননের জন্য দায়ী, আর প্রথম নিউক্লিয়াসটা হচ্ছে উদ্ভিদের জননের জন্য দায়ী, আর দ্বিতীয়টা হচ্ছে সেটার একটা নালী সৃষ্টি করবে। তাহলে প্রথম যে নিউক্লিয়াসটা ছিল, হ্যাঁ বলো। আচ্ছা একটু দাঁড়া সবাই। রেণু একটা থেকে একটা নিউক্লিয়াস থাকে, এখান থেকে আমরা মাইটোসিসের ফলে দুইটা নিউক্লিয়াস পাইছি। একটা নিউক্লিয়াসকে আমরা বলি হচ্ছে জনন নিউক্লিয়াস, আর একটাকে বলি আমরা নালিকা নিউক্লিয়াস। কেন জনন নিউক্লিয়াস বলি, কারণ এই নিউক্লিয়াসটা জনন করবে আর এই নিউক্লিয়াসটা নালী সৃষ্টি করবে। কেমন নালী? এই নালীটা কেমন নালী, এখানের এই যে লম্বা নালী সৃষ্টি করছিল, এই নালীটা সৃষ্টি করবে। এই জন্য এটাকে আমরা বলি নালিকা। অথবা এখানে যদি এখানে দেখি এই যে নালিকা সৃষ্টি করতেছে, এই জন্য এটাকে আমরা বলি নালিকা নিউক্লিয়াস। এনাফ এখন তো পর্যন্ত বোঝার জন্য। তাহলে আমরা এই নিউক্লিয়াসটাকে এখানে লিখি। এটা কি অন্য কালার দিব? তাহলে এটাকে অন্য কালার দিই, কেমন? নালিকাটাকে অন্য কালার দিই, ঠিক আছে? এটার নাম কি দেখি আবার বল, এটার নাম কি? 1 এর নাম কি? 2 এর নাম কি? সাউন্ড কেন কম হবে? সাউন্ড আমার তো ফুলই।
ওয়ানের নাম হচ্ছে প্রথমটা জনন নিউক্লিয়াস, দ্বিতীয়টা নালিকা নিউক্লিয়াস। গুড। এখন আসবো হচ্ছে এখান থেকে এই পার্টে। এটা সুন্দর করে আমরা জাস্ট একটা কি করে রাখবো, একটা নালীর মধ্যে সৃষ্টি হয়েছে, আর এখানে হচ্ছে নালিকা নিউক্লিয়াসটা আছে। এরপর নিউক্লিয়াস নালিকা। এরপর এই জনন নিউক্লিয়াসটা কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 2 ভাগে। তাহলে এখান থেকে আমি একটা পাইলাম আর একটা পাইলাম, এই যে এখানে আমি দেখাই দিলাম একটা। এখন যদি জিজ্ঞেস করি এটা একটা হচ্ছে কি, এটা একটা হচ্ছে পরাগ বা পুংগ্যামিটোফাইট। এখানে পুংগ্যামিটোফাইট আসলে কোনগুলো বলতো? এটাকে আমরা বলতেছি কি পুংগ্যামিটোফাইট। পুংগ্যামিটোফাইট এখানে হচ্ছে সাইটোপ্লাজম আছে। এটা সবুজ কালার। আচ্ছা ঠিক আছে। এখন যদি প্রশ্ন করি এখানে মাইটোসিস কয়বার হয়েছে, মিওসিস কয়বার হয়েছে, দেখি কে বলতে পারোস। মানে এতক্ষণ পর্যন্ত আমি পড়াইলাম, মাইটোসিস একবার, মাইটোসিস একবার। এতক্ষণ পর্যন্ত মাইটোসিস একবার না, মিওসিস কয়বার? আচ্ছা 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 সবাই, তাহলে আমি এখানে লিখতেছি মাইটোসিস 2 বার, মিওসিস 1 বার। এখন প্রশ্ন, মাইটোসিস 2 বার কোথায় কোথায় হয়েছে? প্রথম হচ্ছে পরাগ মাতৃকোষ থেকে পরাগ রেণুতে। এটাতে মাইটোসিস হয়েছে, মানে পিটা দিনা যে এগুলোর জন্য পিটা খাই, এটা হচ্ছে মিওসিস। তাহলে মাইটোসিস কোথায় কোথায় হয়েছে? একটা হচ্ছে এই পরাগ রেণুতে যে পরাগ নিউক্লিয়াসটা ছিল এখান থেকে 2টা হওয়ার সময়। কয়টা হওয়ার সময়? 2টা হওয়ার সময়। তাহলে 1 নাম্বার আমি লিখতেছি, প্রথম নাম্বার হচ্ছে পরাগ রেণুর নিউক্লিয়াস থেকে জনন ও নালিকা নিউক্লিয়াস সৃষ্টির সময় 1 বার। ঠিক আছে, আরেকবার কখন হয়েছে বলতে? এখন আরেকবার হয়েছে হচ্ছে জনন নিউক্লিয়াস থেকে 2টি জনন নিউক্লিয়াস সৃষ্টির সময়, বা এদেরকে বলা হয় বা জনন নিউক্লিয়াস, বা এটাকে জনন নিউক্লিয়াস বলিস না, তোরা লিখবি পুংগ্যামিট সৃষ্টির সময়। কি সৃষ্টির সময়? 2টি ক্যামেটোসাইটও বলতে পারো, সাইট মানে তো কোষ, তো পুংগ্যামিট সৃষ্টির সময়, সৃষ্টির সময়। এনাফ, ক্লিয়ার? মিওসিস কখন হয়েছে বল এখন, মিওসিস কখন হয়েছে? না না, পরাগ মাতৃকোষ থেকে 4টি পরাগরেণু। ক্লিয়ার? সবার বাড়ির কাছ থাকবে হচ্ছে, আমার তো সুন্দর হয় না ছবিটা, সবার বাড়ির কাছ থাকবে তোদের বইয়ে যে ছবিটা আছে, প্রথমত কেউ আমাকে গ্রুপে ছবি দিবি, তারপর হচ্ছে এই ছবিটা এঁকে সবার বাড়ির কাছ। আর সামনের মাস থেকে আমি বলে দিছি বাড়ির কাছের জন্য আমি আলাদা মানুষ রাখবো, আলাদা মানুষ বললে আলাদা একজন ব্যক্তি রাখবো তোদের বাড়ির কাজগুলো নেওয়ার সময়। তো বাড়ির কাজ না দিলে আমি হচ্ছে 10-15 দিন পরে অভিভাবকের সাথে কথা বলবো যে আপনার ছেলে বাড়ির কাজ দেয় নাই। আমি আলাদা করে মানুষ রাখে দিব এগুলোর জন্য, কারণ আমার আসলে নিজেরও পড়াশোনা করতে হবে। আর যদি দেখি যে তোদের সিক্রেট গ্রুপে মানুষজন কম, তাহলে আসলে আমি আর সিক্রেট গ্রুপটা রাখবো না। আর যদি দেখি যে মানুষজন আসে দেখতেছি, তখন রাখবো, তখন হচ্ছে এক্সট্রা মানুষ রাখবো যে হচ্ছে কি কোয়েশ্চেন বানাবে, হয়তো সুন্দর কোয়েশ্চেনগুলোকে স্লাইড বানাবে। আরেকজনকে রাখবো হচ্ছে তোর ইয়ার জন্য, বাড়ির কাজগুলো চেক করার জন্য, কারণ আমি যদি সব করতে যাই তখন আমার নিজেরই পড়াশোনা হয় না, আর তোদের ক্লাসটা ভালো করে নিতে পারি না। মেইন তো তোদের ক্লাস ভালো করে নেওয়ার জন্য আমার এই কাজ। এখন যদি এটাই না পারি, তোমার অভিভাবক যেই হোক, তোমার বোন বা তুমি তো তোমার বোনের ইয়ে থেকে। এখন বলো এটাকে আমরা কি বলছি? এখন বইয়ে যাই, আমরা বইয়ের লাইনগুলো বুঝছি কিনা দেখি। এই যে পরাগ রেণু নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, আমি ওই দিন পড়াইছি, কালকেই পড়াইছিলাম যখন এমসিকিউ সলভ করেছি। নিউক্লিয়াসকে আমরা কি নামে ডাকি?
কেন্দ্রিকা টিকা। কেন্দ্রিকা অথবা প্রাণ কেন্দ্র, তাহলে কেন্দ্রিকাও বলতে পারি, এটাকে আমরা প্রাণ কেন্দ্র বলতে পারি। ভাইয়া এটাই আসছিল কোশ্চেন হিসাবে এমসিকিউ, কাকে কেন্দ্রিকা টিকা বলা হয়? আচ্ছা, কেন্দ্রিকাটি বলা। আচ্ছা, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা মাইটোটিক, এই যে মাইটোটিক পদ্ধতি বিভাজিত হয়, বুঝতে পারছো? পরাগরেণুর যেটা সেটা বিভাজিত হয়ে কয়টা সৃষ্টি করে? দুইটা, এর মধ্যে একটা বড়। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে বড়টা কোনটা, ছোটটা কোনটা। বড়টা হচ্ছে কি? নালীকোষ। তাহলে বড়টা হচ্ছে বড়, যেহেতু সে বড় একটা নালী সৃষ্টি করবে, বড়টা হচ্ছে নালীকোষ। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? টিউব সেল। টিউব অর্থ কি? নালী। আর ছোটটাকে কি বলি আমরা? জেনারেটিভ সেল বা জনন কোষ। জেনারেটিভ কোষ বা জনন কোষ। তাহলে আমি এখানে লিখে দিতে পারি, এটাকে জনন কোষও বলতে পারে অথবা জেনারেটিভ কোষও বলে। এরপর নালীকোষ যেটা, সেটা বড় হয়ে কি সৃষ্টি করবে? পরাগরাণী। এই যে পরাগরাণী সৃষ্টি করলো, ওই পরাগরাণী বলতেছে, পরাগনালী সৃষ্টি করতেছে। আর জেনারেটিভ কোষ সেটা বিভাজিত হয়ে দুইটা কি সৃষ্টি করবে? পুংজনন কোষ বা মেল গ্যামিটস। তাহলে পুংজনন কোষ বা মেল গ্যামিটস। তাহলে এই দুইটার নাম আমরা কি দিব? এই দুইটার নাম পুংজনন কোষ বা পুংজনন কোষ বা মেল গ্যামেট। গ্যামেট শব্দের অর্থ আমি তো বলছিলাম জনন কোষ, তো মেল শব্দের অর্থ তো পুরুষ বুঝে, এই জন্য পুংজনন কোষ। আর এটা হচ্ছে কি? নালিকা নিউক্লিয়াস হিসেবে এখনো বিদ্যমান। নালিকা নিউক্লিয়াসকে কি বলছে এখানে? টিউব সেলই বলছে। নালিকা শেষ, আমাদের পুংগেমিটোফাইট প্রস্তুতিটা শেষ। ঠিক আছে, বুঝছস কিনা বল। এটাই এত কঠিন ছিল না, কিন্তু আমার হচ্ছে তোদের বইটা তো আমার কাছে নাই, এই জন্য আমি নিজেই একটু কনফিউশনে পড়ে গেছিলাম। এর জন্য আসলে দুঃখিত শুরুতেই। আলটিমেটলি আমি যদি তোদের বইটা পাইতাম তখন আসলে সমস্যাটা হইতো না। এখানে যে এতগুলো জিনিস যে নাই, পরিবর্তন করি, এই যে এখানে যে জিনিসগুলো নাই, এটা তো 2000 কত সালে, 2020 সালে। আমার তো জানা ছিল না তোদের বই। আচ্ছা, একটা কথা বলছেন নিউক্লিয়াসের কথা, এটা পরাগ মাতৃকোষ থাকে। পরাগ মাতৃকোষ যখন বিভাজিত হয় তখন 4টা পরাগরেণু হয়। আমি তোদের জিজ্ঞেস করছি এটা পরাগরেণু যে বলছো সে ভুল। আমি ছবিটা আবার যাচ্ছি। একটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর 4টা চেম্বার। 4টা চেম্বারের মধ্যে যে ছোট ছোটগুলো, এগুলো হচ্ছে কি? পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ। এখন এই পরাগ মাতৃকোষ, তাহলে আনসার কি হবে? এটা আমি জিজ্ঞেস করছি, এটা যারা পরে লিখে ফেলতে পারি লিখে। আমি প্রশ্ন কিন্তু বলে দিচ্ছি 15 আগস্ট কি প্রশ্ন করব, বা 15 বা 14 তারিখ পরীক্ষা করি। ঠিক আছে, এরপর পরাগ মাতৃকোষ থেকে সৃষ্টি হয় হচ্ছে কি? মিওসিস বিভাজনের মাধ্যমে পরাগরেণু। পরাগরেণুতে শুরুতে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা। শুরুতে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা থেকে দুইটা হয়। ওখানে কোন বিভাজন হয়? মাইটোসিস। দুইটা নিউক্লিয়াসের মধ্যে প্রথমটাকে আমরা বলি জনন মাতৃকোষ বা জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। আরেকটার নাম নালিকা নিউক্লিয়াস। আচ্ছা, জেনারেটিভ নিউক্লিয়াস হচ্ছে বিভাজন হয়ে দুইটা পুংজনন কোষ সৃষ্টি করে, আর নালিকা কোষ আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকে নালী সৃষ্টি করে। কোথায় সৃষ্টি হয়, কেমনে সৃষ্টি হয় সেটা, নালীটা তো এরকম অর্ধেক সৃষ্টি হয়ে আসে। এখন আমরা পড়বো হচ্ছে স্ত্রী জনন কোষ, স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি। এটা হচ্ছে লিখে ফেলি, স্ত্রী গ্যামিটোফাইটে। আমাকে এটার ব্যাখ্যা দিতে হবে। আর স্ত্রী মানে স্ত্রী, গ্যামিট মানে কি? ফাইট শব্দের অর্থ কি? উদ্ভিদ। তাহলে স্ত্রী উদ্ভিদের গ্যামিট সৃষ্টির প্রক্রিয়া। তাহলে ছবিতে যাই, আমরা যদি একটা ছবি দেখি, উদ্ভিদের ছবি কই? ছবি এই দেখ, এই যে ছবিটার দিকে যদি আমরা খেয়াল করি, তখন আমরা যদি একটা স্ত্রী খেসরের দিকে তাকাই, তখন এই যে গর্ভ, আমরা পড়ছিলাম না গর্ভাশয়, কার যেন সাউন্ড
শু শু করতেছে। এই যে গর্ভাশয়ের মধ্যে কি বেশি হচ্ছে, আচ্ছা অফ হয়েছে, আবার চালু হয়েছে। এই গর্ভাশয়ের মধ্যে দেখ এই যে কতগুলো কিরকম ছোট ছোট দেখতেছস এরকম, এই যে দেখছস এত, এই যে আমি ছয়টা কি করলাম, ছয়টা লাল লাল দিলাম। মানে পরের দিন এগুলো দেখতেছস কিনা বলে এতটুকু কি সেটা পরে বলতেছি। না না এটা কোষ আমি বলছি না পরে বলতেছি কি সেটা কিনে, এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় ডিম্বক। এগুলোকে বলা হয় কি ডিম্বক, বা ইংরেজিতে বলা হয় ওভারি। ঠিক আছে, এখন এখানের একটাকে যদি আমি জুম করি, এটার একটা যদি জুম করি সেটা হচ্ছে কিরকম দেখায়। এটা ওই সাইমন আসতে চিল্লা, তোদের সাইমন ভাই চিল্লাচ্ছে, এর ভাইকে ডাক দিচ্ছে। ওর ভাইয়ের কি সৌভাগ্য জানোস, ও হচ্ছে ক্লাস 6-এ পড়ে কিন্তু হলে থাকে, সে আর একটা সৌভাগ্য। এখানে আমি একটাকে জুম করতেছি, জুম করলে দেখতে কিরকম দেখায়, এই যে এরকম। ঠিক আছে, এখানে অনেকগুলো কি আছে, কোষ আছে, অনেকগুলো কোষ আছে, অনেকগুলো কোষ। আমি একটাকে জুম করে দেখালাম, এখানে অনেকগুলো কোষ আছে। আই থিঙ্ক সবাই বুঝতেছস এই জিনিসটা। আমি একটা ডিম্বককে জুম করছি, আমি একটা ডিম্বককে বা ওভারিকে, এখানে অনেক থাকতে পারে, এখানে অনেকগুলো ডিম্বক থাকতে পারে, কিন্তু আমি একটা জিনিস কিন্তু খেয়াল কর, এখানে কিন্তু ফাঁকা রাখছি, এখানে কিন্তু কি রাখছি, ফাঁকা রাখছি। এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। এটাকে বলা হয় কি ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র, তো রন্ধ্র শব্দের অর্থ কি ফাঁকা বা ছিদ্র, তাহলে এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। এখন এই ডিম্বক রন্ধ্রের কাছে একটা কোষের সাইড প্রোটোপ্লাজমটা একটু খুব বেশি ঘন হয়, নিউক্লিয়াসটা অনেক বেশি বড় হয়। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা ধরে নিলাম এই কোষটা, কোন কোষটা, এই কোষটা হচ্ছে, আমি জুম করে এখন বের করে নিছি, এখানে এই যার এটার হচ্ছে কি, এই কোষটার প্রোটোপ্লাজম অনেক কি ঘন, আর নিউক্লিয়াস হচ্ছে অনেক বেশি বড়। তাহলে এটার একটা বৈশিষ্ট্য লিখি আমি, এটার বৈশিষ্ট্য আমি এখানে লিখলাম যে এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, একটা হচ্ছে এটার প্রোটোপ্লাজম ঘন, প্রোটোপ্লাজম নিউক্লিয়াস বড় হয়ে আসলে প্রোটোপ্লাজমটা ঘন হয়ে গেছে, তুলনামূলক বড়। এখন এই কোষটার নাম কি দিব বলতো সবাই, এটার নাম কি দিব, এই কোষটার নাম কি দিব? আমি যে বললাম যে নিউক্লিয়াস, এই কোষটা হচ্ছে তুলনামূলক বড় সবার থেকে, তারপর হচ্ছে নিউক্লিয়াসটা একটু কি, এই কোষটার নাম কি দিব? এটার নাম দিব হচ্ছে স্ত্রী মাতৃকোষ। আমরা পরাগ মাতৃকোষ দিছিলাম না, স্ত্রী মাতৃকোষ। এটা কত এন বিশিষ্ট হবে দেখি, কে বলতে পারোস? মাতৃকোষ, হ্যাঁ, এন না 2n? 2n বাবার দিব। স্ত্রী মাতৃকোষ বল, পরাগ মাতৃকোষ বল, এগুলো সব উদ্ভিদ উন্নত, এই জন্য এলো মাতৃকোষ বললেই 2n দিবি। এখন এটাও সেম, এটাও কি করবে, এটাও হচ্ছে বিভাজন হবে কয়টা, এটা বিভাজন হয়ে 4টা হবে। এটা যে নিউক্লিয়াসটা আছে, আচ্ছা আমি নিউক্লিয়াসটা সাদা কালার দিচ্ছি, কেমন, নিউক্লিয়াস সাদা দিলাম। এটার নিউক্লিয়াসটা বিভাজন হয়ে কয়টা হবে, 1 2 3 4টা হবে। কয়টা হইল, 4টা হবে। 4টার মধ্যে এখন বল এখানে কোন বিভাজন হবে, মিয়োসিস। গুড, এখন পারতেছস। তাহলে এখানে হচ্ছে কি, এখানে মাইটোসিস, তো আমরা তো একটা কোষকে জুম করছি, এখানে মাইটোসিস বলার তো দরকার নেই। আমরা জাস্ট এই একটা ডিম্বকের মধ্যে অনেকগুলো সেল আছে। আবার ডিম্বক কি জিনিস, আমরা যদি সুন্দর থেকে আবার বোঝাই, একটা স্ত্রীকেশর, এর মধ্যে ভিতরে যদি আমি যে কেটে ফেলি, কেটার পর দেখবো এরকম বিন্দু 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 লাল কালার। এরকে যদি আমি জুম করি, এগুলোকে আমরা বললে ডিম্বক। একে যদি আরো জুম করি, দেখবো এর ভিতরে কতগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কোষ আছে। একটা কোষকে যদি আমি জুম করি, দেখতে পাবো একটা প্রোটোপ্লাজম ঘন
ঘন এবং নিউক্লিয়াস তুলনামূলক বেশি। এটাকে আমরা কি বলছি? আচ্ছা, মিওসিস কেন এখানে হবে? যখন হচ্ছে একটা কোষ বিভাজিত হয়ে 4টা হয় তখন আমরা তাকে বলি মিওসিস বিভাজন। আর মিওসিস বিভাজনের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের থেকে অর্ধেক হয়ে যায়। এই জন্য এটা হবে হচ্ছে কি এন সংখ্যক। তাহলে এগুলোকে আমরা বলবো কি? ওখানে যখন পরাগরেণু বলছিলাম, এখানে হবে কি? ওইখানে এগুলো স্ত্রীরেণু, ওইটা পরাগরেণু, এগুলো স্ত্রীরেণু। শেষ কথা হচ্ছে রেণু। এখানে 4টা স্ত্রী রেণু আছে। কয়টা? 4টা স্ত্রী রেণু। 4টা স্ত্রী রেণুর মধ্যে কি হয়? এগুলো তো এগুলো কিসে পরিণত হবে? এগুলো হচ্ছে আলটিমেটলি কোষেতে পরিণত হবে, কারণ একটা নিউক্লিয়াস কি হবে, তার চারপাশে সাইটোপ্লাজম নিয়ে নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে এগুলো হচ্ছে কিসে পরিণত হবে? এই যে এগুলো হচ্ছে কোষে পরিণত হবে। কিন্তু কোষে পরিণত হওয়ার মধ্যে কিন্তু আমরা দেখব হচ্ছে এই 4টার মধ্যে 3টা হয় হচ্ছে এরকম ছোট, এই 3টা হচ্ছে ছোট ছোট। এগুলো হচ্ছে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে 3টি নষ্ট হয় হচ্ছে এগুলো, এই যে এ হচ্ছে তাদের পুষ্টি সব নিয়ে নেয়। এগুলোকে আমরা বলি পোলার বডি। মানে এগুলোর কোনো এটা হচ্ছে ওগুলোকে বলা হয় পোলার বডি, যাদের হচ্ছে নিজস্ব কি নাই, মানে ধারণ নিজস্বের ক্ষমতা নাই, হচ্ছে সে বিভাজিত হয়ে জননকে সৃষ্টি করবে। এর হচ্ছে মূলত আমাদের বডিতে এরকম সিস্টেম, মানে সুবিধাবাদী। এ হচ্ছে সুবিধাবাদী কোষ। এদের এনার্জি সব কি করে ফেলে, নিয়ে ফেলে। এই জন্য এটা হচ্ছে আকারে বড় হয়, এরা ছোট হয়। হ্যাঁ, বলতে পারো সেলফিশ। এই যে মেয়েরা সেলফিশ, দেখ এখান থেকে শুরু সেলফিশ। আচ্ছা আচ্ছা, সরি, কেউ আবার উল্টা মাইনে নিস না। 3টি প্রায় কি স্ত্রী, 3টি এটা হচ্ছে কি হবে? এরা হচ্ছে আলটিমেটলি এই আবার এখানে কেউ কাউকে ব্লেম করিস না। এর মধ্যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। কয়টা নিউক্লিয়াস? 4টা তো 4টা নিউক্লিয়াস থাকবে না? অবশ্যই 4টা নিউক্লিয়াস থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আলটিমেটলি এটা হচ্ছে যে একটা বীজে পরিণত হবে বা ভ্রূণে পরিণত হবে। ভ্রূণ মানে কি? ছোট বাচ্চা। এটাকে কি বলতেছি? ভ্রূণ। না, নতুন নতুন উদ্ভিদ বা জীব, ছোট জীবের। হ্যাঁ, এখন এটাকে আমরা কি বলতেছি? যেহেতু হচ্ছে সে কি করবে? ভ্রূণটাকে ধারণ করবে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ভ্রূণ থলি। এটাকে আমরা কি বলতে পারি? ভ্রূণথলি। কেন? সে হচ্ছে ভ্রূণটাকে ধারণ করতেছে, এটাকে ভ্রূণথলি বলে। এখন এই ভ্রূণথলিতে কি হবে? এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা এখন এটা থেকে কি, এটা বড় হবে। এটা হচ্ছে বইয়ে হচ্ছে এরকম সুন্দর করে করে আঁকছে। আমি তো আর এত সুন্দর আঁকতে পারি না, আমি আঁকলাম একটু কষ্ট করে এভাবে। এই একটা থেকে কয়টা হবে? এই একটা থেকে 2টা হয়ে যাবে। একটা থেকে কয়টা হবে? 2টা হবে। 2টা হয়ে কয় প্রান্তে যাবে? 2 প্রান্তে যাবে। 2টা হয়ে 2 প্রান্তে যাবে। আবার বিয়ে। তাহলে বলে এখানে মাইটোসিস হয়েছে না? মাইটোসিস হয়েছে, এখানে মাইটোসিস হয়েছে। বুঝতে পারছো মাইটোসিস হয়েছে? এখন বল এটা কি n নাকি 2n? সবগুলো তো আমি লিখে লিখে যাচ্ছি। এটা এখানে n হয়, এখানে তো তোরা আসলে মাথা কই থাকে? এটা n। কেমনে 2n হবে? এটা তো n, এও n থেকে তো nই হয়। মাইটোসিসে কি কমে? আমার কথা ক্লিয়ার। মাইটোসিসে কখনো কমে না। মাতৃকোষ, যে মা কোষ, তার যা থাকবে বাচ্চাদের তা থাকবে। তো মা হচ্ছে কি? এই আবার পেটা দিবে। মাইটোসিস হইলে না, দাঁড়া, আমি ক্লিয়ার করি। আর কেউ কথা বলবি না, চুপ। মাইটোসিসের ক্ষেত্রে মায়ের যা থাকবে ছেলেরও তা থাকবে। মিওসিসের মায়ের যা থাকবে ছেলের কমে যাবে, অর্ধেক কমে যাবে। এখন বল, এখন প্রশ্ন করতেছি, এই 2টার মধ্যে মাকে এ না? হ্যাঁ, এর কি ছিল? n ছিল নাকি 2n ছিল? তো এখন এর কি হবে? এরও কি হবে? এর nই হবে। তারপর আমি 2n এখানে আর আসবে না। এখানে মিওসিস আর হবে না। n কে মিওসিস করতে পারবি আর? এখন আরো বিভাজন করব আমরা। হচ্ছে যে এই একটা থেকে 2টা হয়েছে না? এই 2টা থেকে আবার কয়টা হবে?
এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, চারটা। এখনো কি অবস্থায়? অ্যান অবস্থায়। আবার সেম ভাবে আবার ঘটবে, আবার কি হবে? আবার হবে হচ্ছে এখানে, এখানে দুইটা থেকে কয়টা হবে? চারটা। এখানেও কি? চারটা চারটা আটটা। এখানে বল, এখানে কোন বিভাজন হয়েছে? এখানে কয় কি বিভাজন হয়েছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো এদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, মাইটোসিসি হয়েছে। এতক্ষণ পরে সেগুলো বললে তো আমার ভালো লাগে না, আমি আবার একটু ক্লিয়ার করি। আচ্ছা দেখ, আমি আবার একটু সামনে থেকে আসি। ডিম্বগ্রন্থের মধ্যে যে স্ত্রী মাতৃকোষটা আছে এটা হচ্ছে 2n। এখান থেকে যখন আমি মিওসিস করে ফেলবো তখন হয়ে যাবে এরা n বিশিষ্ট। কত বিশিষ্ট? মিওসিসে বললাম না মায়ের যা থাকবে ছেলের অর্ধেক হয়ে যাবে, তো ছেলের এখন কত? 2n থেকে n হয়ে গেছে। এটাকে তো আমি বড় করছি, তো এটার কোনো পরিবর্তন করছি আমি? এখানে কি ক্রোমোজোমের কোনো পরিবর্তন হয়েছে? কোনো বিভাজন হয়েছে? কিছুই হয় নাই। তাহলে এটা যদি n থাকে এরা সবাই কত হবে? n হবে, n হবে। এখানে একটা নিউক্লিয়াস, এটাকে আমি কয়টা করলাম? দুইটা, দুইটা। এখানে কি হইলো, মাইটোসিস নাকি মিওসিস? মাইটোসিস কয়বার? কয়বার হয়েছে? একবার, একবার, একবার। এখানেও কি হবে? এটা থেকে যখন আমি, এটা থেকে যখন দুইটা বানাইলাম, এটা থেকে দুইটা বানাইলাম, এখানেও কি হয়েছে? কয়বার হয়েছে বল এখন? এখানে কয়বার? দুইবার। এই তো এখন পারতেছিস, দুইবার। গুড। এখন আবার আই, এখানে এখান থেকে একটা থেকে দুইটা, এটা থেকে দুইটা, আবার এটা থেকে দুইটা, এটা থেকে দুইটা। তাহলে এখানে কয়বার মাইটোসিস? চারবার, চারবার মাইটোসিস। এভাবে এভাবে ছবিটা ক্লিয়ার করবি। তোদের বইতে তো কিছু লেখা নেই মাইটোসিস কয়বার হয়েছে, কেমন হয়েছে, এগুলো কিন্তু আমি ওইখানে প্রশ্ন করবো। ফালতু কেন? তুই নিজে পারতেছিস না বল, ফালতু বলে লাভ নেই বলেছি। আচ্ছা দেখ, এখন এখন এখানে আর মাইটোসিস বিভাজন কিছুই তো হবে না, শেষ আমাদের বিভাজন টিভাজন শেষ। এখন বিভাজন শেষ, কিছুই এখন আর কষ্ট পাইস না। এটাও এখন বিশিষ্ট বিভাজন শেষ। আমরা এখন জাস্ট এদেরকে সাজাবো, এদের সুন্দর করে সাজাবো। কি করব? তিনটা এখানে রাখবো, বাকি তিনটা এখানে রাখবো, আর এখান থেকে একটা একটা মাঝখানে নিয়ে আসবো। এখন বল, এখন আমি প্রত্যেককে কোশ্চেন জিজ্ঞেস করতেছি, এটা n নাকি 2n? এটা n নাকি 2n? n। ঠিক আছে, এটা n নাকি 2n? n, n, সবগুলো n। এখানে সবগুলোই n, সবগুলোই n, সবগুলোই n। ঠিক আছে, বুঝতে পারছো? গুড। একটু কষ্ট কর, লাস্ট একটা প্রসেস, এটা এটা বুঝলেই শেষ আমাদের পড়া। আমি এই ছবিটা একটু আবার আনতেছি, এখানে আবার আঁকি। সেটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে কি হয়, এখানে তিনটা থাকে নিউক্লিয়াস। আচ্ছা, এটা ডিমের মতো লাগতেছে, আমার তো ছবি ভালো না এই জন্য। আচ্ছা, এখন কি হবে, এই মাঝখানে যে দুইটা দেখতেছো এরা একসাথে হয়ে যাবে। এরা কি হয়ে যাবে? একসাথে হয়ে যাবে। তো এরা যদি একসাথে হয় জিনিসটা দেখতে কেমন লাগবে? আমি আবার হচ্ছে এদের আঁকবো। এখন একটু একটু সুন্দর, একটা সুন্দর করার চেষ্টা করি, দেখি পারি কিনা। মাঝখানে দুইটা আছে, একসাথে হয়ে গেলে কেমন দেখাবে সেটা দেখাবো হচ্ছে এমন। এই যে এখন দুইটা হয়ে গেল। এখন বলে এটা n নাকি 2n? এই দুইটাকে আমি একসাথে কি বলবো? এখন এরা কি 2n? এই কোশ্চেনটা বলার জন্য এত কাহিনী করে এখানে আসছি। এরা দুইটা মিলে আমরা কি বলতে পারি? 2n। ঠিক আছে। আর এই পাশে যে বড় বড় এখানে যে তিনটা ছিল, এরা হচ্ছে কি করবে? একসাথে হয়ে তিনটা কোষে পরিণত হবে, তিনটা কোষে পরিণত হবে। এগুলো হচ্ছে n বিশিষ্ট। এগুলো কি বিশিষ্ট? পাশে সাইটোপ্লাজম দিলাম আমি, সাইটোপ্লাজম দিলাম। এখানে কিন্তু আর কোনো বিভাজন টিভাজন হচ্ছে না। এরপর এদিকেও সেম তিনটা ছিল, তিনটা ছিল এদিকে।
তিনটা ছিল, এর মধ্যে এটার নিউক্লিয়াস দিলাম, এটা নিউক্লিয়াস দিলাম, এটা নিউক্লিয়াস দিলাম। এখন যেটা ডিম্বগ্রন্থের কাছাকাছি, ডিম্বগ্রন্থের কাছাকাছি যারা থাকে এদেরকে এখানের মধ্যে যে বড় কোষটা দেখতেছস এটাকে আমরা বলি আলটিমেট। আমরা যে শুক্রাণু বললাম, এখন তো ডিম্বাণু শিখা লাগবে, এটা কি আসলে ডিম্বাণু বলে। ঠিক আছে, বুঝা গেল? ডিম্বাণু, ডিম্বাণু কত এন বিশিষ্ট, তাহলে এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো সহকারী কোষ। এখানে হচ্ছে সেলফিশগিরি করবে, সেটা কি? এ হচ্ছে আলটিমেটলি এদেরকে নষ্ট করে দিবে, এদের পুষ্টি সব নিয়ে। আর এই পাশে যারা থাকবে, এই পাশে যারা থাকে এগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। এখন প্রশ্ন হলো ডিম্বাণু দুই মেরুর দিকে, এটা এখন কোন মেরুর দিকে? এটাকে আর এটাকে একসাথে কি বলা হয়? এটাকে একসাথে বলা হয়, ও সরি আমি এটাকে একসাথে দিচ্ছি, এটাকে একসাথে বলা হয় হচ্ছে গর্ভযন্ত্র। গর্ভ না না, নাম কই চেঞ্জ করছি, পুরাটা একসাথে বলা হয় গর্ভযন্ত্র, আর মাঝখানেরটাকে স্পেসিফিকলি বলতেছে ডিম্বাণু। দুই পাশে যা আছে তাদের বলছে সহকারী কোষ। এখন বল এরও কি বিশিষ্ট? এন বিশিষ্ট, এরও এন বিশিষ্ট। আর মাঝখানে যেটা সেটাকে বলা হয় কি? সেকেন্ডারি নিউক্লিয়াস। মাঝখানে যেটা এটাকে বলা হয় কি? গৌণ নিউক্লিয়াস। এটা কত এন বিশিষ্ট? 2n। এই তো 500। গৌণ শব্দের অর্থ হচ্ছে কি? সেকেন্ডারি। গৌণ শব্দের অর্থ কি? সেকেন্ডারি। তো সেকেন্ডারি মানে কি? দ্বিতীয়, মানে দুই, মানে দুইটা একসাথে হয়েছে এই জন্য। অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, বুঝছস কিনা আল্লাহ জানে। মেন কিন্তু এখানে এই জায়গায়। এখন আমরা যদি হিসাব করি এখানে মাইটোসিস কয়বার হয়েছে? মাইটোসিস অসংখ্যবার হয়েছে, একবার। এখানে 2, 1, 2, 4, তাহলে কয়ল? 7 বার হয়েছে। কয়বার? মাইটোসিস কয়বার? 7 বার। মিওসিস কয়বার? মাইটোসিস 7 বার, মিওসিস একবার। দুই ক্ষেত্রে মিওসিস একবার। আচ্ছা, আমরা এখন বইয়ে যাব। এতটুকু বুঝছো সবাই? এই ছবিটা বুঝছস? একদম ক্লিয়ার। এগুলো আঁকতে হবে, না আঁকলে কিন্তু আমি বাড়ির কাজ বলে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে পুংগেমিটোফাইটের উৎপত্তি, স্ট্রিগেমিটোফাইটের উৎপত্তি, ছবি দুইটাই আঁকতে হবে। 11টা 5 হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ পড়াইতে পড়াইতে এতক্ষণ টাইম লাগছে। আমি মনে করছি আরো তাড়াতাড়ি শেষ হবে জিনিসটা। আচ্ছা, আমরা বল SW হচ্ছে এই ছবিটা, এই ছবিটা, ঠিক আছে? এই দুইটা ছবি, এই ছবিটা এবং এই ছবিটা। আর এখন আমরা আসি এইখানের পড়াটাতে। আচ্ছা, এখানে একটা শব্দ লিখছে, কে কে বলতে পারবে এটা কি বুঝাইছে? ভ্রূণ পোষক কলাই। দেখ, কলা বলতেছে কি বুঝাইছি? টিস্যু। তা আমি যে ছবিটা দেখাইছিলাম এখানে অনেকগুলো কোষ আছে না? আচ্ছা, টিস্যু তৈরি করে। আর ভ্রূণ মানে কি বলছিলাম? ওই যে বাচ্চাটা। পোষক মানে কি? পালন করা। পোষক মানে হচ্ছে কি? পালন করা। আমাদের ভরণ পোষণ দেয় না, মা বাবা ভরণ পোষণ দিচ্ছে, তো এটাকে বলে পালন করা। তাহলে ভ্রূণ পোষক টিস্যু বলতে আসলে আলটিমেটলি কাকে বোঝায়? কে আনসার দিতে পারে? যে আনসার দিতে পারে তাকে হচ্ছে একটা চকলেট। আচ্ছা, গেল, তুমি ভুল। পরাগরেণু করতে আসছে স্ত্রীর মধ্যে। নিউক্লিয়াস টিস্যু, স্ট্রিগেমিটোফাইট। এটা তো এগুলো স্ট্রিগেমিটোফাইট, তো এটা স্ট্রিগেমিটোফাইট। তো এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় স্ট্রিগেমিটোফাইট। এই ডিম্বাণুকে বলা হয় স্ট্রিগেমিটোফাইট। দেখি বল, কে বলতে পারে এটাকে? কে কি কে কে কি যেন বলছস? কি বলছস এটাকে? ডিম্বক। দেখি লিখে দে, কে লিখতে পারছ আমি দেখি। এটাকে কি বলতে পারি? আমি কিন্তু ছবি দেখাই দিছি, একটু মজা নি তোদের সাথে, পড়াটাকে একটু মজার সাথে বলি। এটাকে কি বলে? সাউন্ডটা যার হচ্ছে, তুমি একটু মাইক্রোফোন অফ করো। হ্যাঁ, একটু মাইক্রোফোন অফ করতে পারো, বাট লিখে দাও ডিম্বক হবে। ইয়েস, এটা আসলে ডিম্বক হবে। চকলেট একটা তুমি খাই নিও দোকান থেকে কিনে, আমার নামে, টাকাটা তুমি দিও, কেমন? দোকান থেকে নিবা, আমার নামে নিবা, কিন্তু টাকাটা তোমার নামে দিবা, ঠিক আছে? আমি একটু দেখাই তাহলে। এই যে এটাকেই তো আমরা বলছিলাম কি?
আচ্ছা বাকি থাকবে, যেদিন যাব সেদিন দিব। এটাকে আমরা ডিম্বক বলতেছি। তো এখানে বর্ণপোষক কলা বলতে আসলে কাকে বুঝাইছি? ডিম্বককে। এটার হচ্ছে কি হয়, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়। এর প্রোটোপ্লাজমটা কি হয়? ঘন হয় এবং নিউক্লিয়াসটা তুলনামূলক বড় হয়। এই কোষটি কি বিয়োজন? এখানে বিয়োজন লিখছে, এটা হচ্ছে মিওসিস। মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। এই যে আমরা বললাম, হ্যাঁ ভাইয়া হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে দেহকোষ N থেকে জননকোষ N সৃষ্টি হয়। ওরে বাবা 15 জন আছে। কার সাউন্ড এমন করতেছে? প্রিয়তি তোর সাউন্ডটা একটু, তুই একটু হেডফোন ইউজ করিস। আচ্ছা বল, এখন বল, এখন দেখি শুনতেছি ওর সাউন্ডটা। কিছু মনে করিস না, একটু হেডফোন ইউজ করিস তুই, ঠিক আছে? এখন বল কে জানে কি বলছিলি? ভাইয়া হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে দেহকোষ N থেকে জননকোষ N সৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ, তখন তো হ্যাফন করতে পারে। এটা এতদিন ধরে বুঝাইতে বুঝাইতে আমি ইয়াতে পড়াইছিলাম না যে নিম্ন শ্রেণীর জীবে 150 টাকা লাগে। নিম্ন শ্রেণীর জীবে দেহকোষ হচ্ছে N, তাদের জননকোষও কি N। তাহলে এখানে মাইটোসিস, এদের জননকোষ থেকে যে জাইগোট সৃষ্টি হয় এটা 2N বিশিষ্ট হয়। তারপরে এখান থেকে দেহকোষ আবার কি হয়? N হয়। তাহলে এখানে মিওসিস। আর আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে আমি একটু দেখাই দিই যেহেতু আসছে। আমাদের দেহকোষ হচ্ছে কি, আমরা হচ্ছে উচ্চ শ্রেণী। আমাদের দেহকোষ 2N। উচ্চ শ্রেণী মানে কারা? প্রাণী এবং উদ্ভিদ। দেহকোষ থেকে যে জননকোষ সৃষ্টি হবে সেটা হবে কি? N। তাহলে এখানে কোন বিভাজন? 2N থেকে। আচ্ছা কেউ যদি না বুঝোস আমাকে একটু বলিস ভাই, আমি বুঝতেছি না, একটু বলিয়েন। কারণ অনেকে বুঝতে পারে, এটা আমি আজ পর্যন্ত মনে হয় 5 থেকে 10 বার পড়াইছি এই কথাটা। আর এই ক্লাস শুরুর দিকেই পড়াইছি যে দেহকোষ থেকে জননকোষ সৃষ্টি হবে N বিশিষ্ট, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। এইচএসসিতে গিয়ে এগুলো লাগে, অনেকেই বুঝে না। জননকোষ থেকে যে আমরা জাইগোট পাবো সেটা কি? সেটা হচ্ছে 2N। তো দেহকোষ তো আমাদের 2N, তো জাইগোট থেকে দেহকোষ 2N, তাহলে কি এখানে কোন বিভাজন দিব? এটা সবাই খাতায় একটু সুন্দর করে লিখে বইয়ের সামনে স্ট্যাপলার করে রাখবি। একটু সুন্দর করে লিখবি। নিম্ন শ্রেণী তোদের 3টা বাড়ির কাজ, তাহলে এটা আর হচ্ছে 2টা ছবি। এখানে লিখবি নিম্ন শ্রেণী দেহকোষ, জননকোষ, জাইগোট। এগুলো আমি দিয়ে দিব পৃষ্ঠা দিয়ে দিব, সমস্যা নেই, এখন লিখতে হবে না, আমি শেষ করি। এরপর এখানে লিখতে হচ্ছে যে 4টা কোষ সৃষ্টি হয়, এর মধ্যে সর্বনিম্ন কোষ ছাড়া বাকি 3টি বিনষ্ট হয়ে যায়। বাকি 3টি কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। একটু লিখে ফেল বইয়ে। এই 3টি কোষ থেকে বলা হয় পোলার বডি। কি বলা হয়? পোলার বডি, ঠিক আছে? আর সর্বনিম্ন কোষটা বৃদ্ধি পেয়ে ক্রমশ কিসে পরিণত হবে? ভ্রূণথলিতে পরিণত হবে। এই কোষটির নিউক্লিয়াস কি বিশিষ্ট? হ্যাপ্লয়েড। এগুলো বুঝতেছিস এখন? আমি যতক্ষণ চিল্লে বুঝাইছি। ভ্রূণথলিতে যে নিউক্লিয়াস থাকে এটা হ্যাপ্লয়েড। এটি আবার কি ঘটে? এটি বিভক্ত হয়ে 2টি নিউক্লিয়াসের সৃষ্টি করে। এই নিউক্লিয়াস 2টি ভ্রূণথলির 2 মেরুতে অবস্থান করে। আবার এই 2টি নিউক্লিয়াস প্রতিটি পরপর 2বার বিভক্ত হয়ে 4টি নিউক্লিয়াস সৃষ্টি করে। তাহলে আলটিমেটলি মাইটোসিস কয়বার হয়? 7 বার। মাইটোসিস কয়বার হয়েছে? 7 বার। আচ্ছা লাস্টে কি বলে? বলছে হচ্ছে যে মেরু থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণথলির কেন্দ্রে আসে, পরস্পরের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড সৃষ্টি করে, বা যেটাকে আমরা ঘন নিউক্লিয়াস বলছি। 2 মেরু নিউক্লিয়াসগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষের সৃষ্টি করে। ডিম্বক রন্ধ্রের কোষের দিকের 3টিকে আমরা বলি গর্ভযন্ত্র বা অ্যাপারেটাস। তাই এটা মুখস্থ করতে হবে যে ডিম্বক রন্ধ্রের দিকে আমরা কি বলি? গর্ভযন্ত্র। আর ডিম্বক রন্ধ্রের বিপরীত যারা, তাদেরকে আমরা বলি কি? প্রতিবাদ বা অ্যান্টিপোডাল। অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে কি? বিপরীত। অ্যান্টি শব্দের অর্থ কি? বিপরীত, অ্যান্টিবডি। এইভাবেই ভ্রূণথলির গঠন ক্রিয়া সম্পন্ন হয়। আচ্ছা এর মাঝখানে, এই যে আমরা গর্ভযন্ত্র বললাম, এর মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা ডিম্বাণু বলি বা এগ বলি। অন্য কোষগুলোকে আমরা সহকারী কোষ বলি বা সিনার্জিডস। ইংলিশ সহ বলতে হবে। সবার বাড়ির কাজ, আবার বলতেছি বাড়ির কাজ, এই ছবি 2টা আঁকবি। আঁকার পর এই ব্যাখ্যাগুলো লিখবি। এখন তো ব্যাখ্যাগুলো দরকার নাই, কি বলে মুখস্থ করার কিছু না, আমি তো সবগুলো বুঝাই দিছি।
সবগুলো তো বুঝাই দিছি, যে এই ছবিটা পুরোটা বুঝাই দিছি না আমি, এগুলো সব ব্যাখ্যা লিখতে পারবি না, এখানে কোনো কিছু মুখস্থ করার আছে? হুম। মুখস্থ করার আছে, মুখস্থ করার যদি না বুঝে থাকোস, জি ভাইয়া পানি 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 হয়েছে, যদি না তুমি কয়েকবার করে না পড়ো, আমি যদি বলি যে হ্যাঁ এটা দেখে সব লিখে ফেলতে পারবা, তাহলে তুমি এখনো বোকার স্বর্গে আছো। অবশ্যই এটা আঁকতে হবে, কয়েকবার রিডিং করে এটা আবার একটু বুঝতে হবে। এখন 11টা বাজছে না, 11টা 13, কষ্ট করে আর 10 থেকে 20 মিনিট বসে বসে পড়ে ফেলবি, এটা আঁকিস পরে আঁকিস, কিন্তু এই জিনিসটা এখন বসে বসে পড়ে ফেল, এই জিনিসটা একটু বসে বসে পড়ে ফেলবি। আর আমি কালকে দেখাবো এই যে এইচএসসি তো আছে, এবং আমি এইচএসসির জন্য ক্লাসও নিব, ওই যে আমি যাকে পড়াই সেকেন্ড টাইম, আর ওকে এই চ্যাপ্টারটা পড়াবো। আমি আজকে যখন দেখছি এই ছবিটা এখানে আছে, এই ছবিটা ওখানে আছে, ওগুলো একটু বড় বড় কিন্তু সেম ছবি, ওখানে একটু সুন্দর করে দাও। বাকি গেল, আমরা নেক্সট ক্লাসে নিষেক পড়বো, নিষেক হচ্ছে এতটুকু পর্যন্ত পড়বো, নিষেক শেষ করে প্রাণী নিষেকটা পড়ে আর 2 থেকে 3টা ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে 15 তারিখের আগে শেষ হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ, অনেকক্ষণ ক্লাস নিচ্ছি।